গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যেই সেই জ্যোতিষশাস্ত্র নিয়ে পণ্ডিত হৃদয় মাধব দুবের আপনারা ভিডিও দেখেছেন এবং প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে। আপনারা আপনাদের সুবিধা অসুবিধা সমস্যার কথা আলোচনা দেখছেন এবং আপনারা কমেন্ট করেও জানাচ্ছেন। এবং আজকে আপনাদের দাবি মতো আবার চলে এসেছি কিছু কিছু বিষয় নিয়ে, জ্যোতিষশাস্ত্র নিয়ে একটুখানি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা এই মুহূর্তে কথা বলবো পণ্ডিত হৃদয় মাধব দুবের সাথে। চোখ রাখুন গৌতমের সাথে। এরপর আজকে আমরা যাব জ্যোতিষশাস্ত্র নিয়ে। মানুষ কতটা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করছে, কতটা সত্যি এই জ্যোতিষশাস্ত্র? দেখুন, আমরা জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে কতটা সঠিক এটা বলতে গেলে আমার মধ্যে একটা অহংকারের কথা হবে। জ্যোতিষশাস্ত্র মোটামুটি আমাদের কাছে যেটা হিসাব আছে 5000 বছর আগের থেকে জ্যোতিষ চর্চা হয় ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশে। আমরা ঋগ্বেদে যদি দশম মণ্ডলে যাই, সেখানে জ্যোতিষ নিয়ে ব্যাপক কথা বলা আছে। আমাদের কাছে শাশ্বত সত্য সনাতন হিন্দুদের কাছে বেদ, বেদের বাইরে আমরা কোনো কিছু ভাবতে পারি না, সে বেদ। এবং আমরা দেখেছি ভারতবর্ষের বিভিন্ন আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য, তার ভাগ্য আগের থেকে বলে দেওয়া হয়েছিল। যখন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন, তার ভাগ্য আগের থেকে বলে দেওয়া হয়েছিল। রামচন্দ্র জন্মগ্রহণ করেন, তার ভাগ্য আগের থেকে বলে দেওয়া হয়েছিল। এই ধরনের একটা ভবিষ্যৎ বক্তা বহু ঋষিরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি ভবিষ্যৎ বক্তা বা জ্যোতিষ নিয়ে যার বেশি আমরা গ্রন্থ পাচ্ছি, তার নাম ঋষি পরাশর। ঋষি পরাশরের পারাশরী হরা গ্রন্থ থেকে শুরু করে আমরা জৈমিনী সূত্রম থেকে শুরু করে বিভিন্ন জ্যোতিষ গ্রন্থ আছে। জ্যোতিষ গ্রন্থ আমাদেরকে জ্যোতিষের সত্যতা সম্বন্ধে অনেকটা আমাদেরকে সাহস জুগিয়েছে বা আমাদের সত্য স্বীকার করতে বাধ্য করেছে। কিছু কিছু ভণ্ড জ্যোতিষীরা রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকে জ্যোতিষশাস্ত্রের একটা বদনাম হচ্ছে, কি বলবেন? দেখুন, আমি শুধু জ্যোতিষের ক্ষেত্রেই ভণ্ড কথা বলছি না। দেখুন, ফেক পুলিশ অফিসার দেখতে পাচ্ছি, ফেক উকিল দেখতে পাচ্ছি, ফেক ডাক্তার দেখতে পাচ্ছি। তারা ছদ্মবেশে মানুষকে লুটছে। জ্যোতিষের ক্ষেত্রেও কিছু মানুষ আছেন যারা এটা করার চেষ্টা করছেন, কিন্তু সর্বোপরি মানুষকে তার কাছে যেতে হবে, মানুষ তার কাছে যাবে, তার কাছে দেখা হবে, মানুষ বুঝবে জ্যোতিষী আমাকে ঠিক বললো কি না, সে যে প্রতিকারের কথা বললো সেই প্রতিকারটা স্বাস্থ্যসম্মত বটে কিনা, মানুষকে বিচার করতে হবে। আপনাকে ঠকানোর জন্য অনেকেই থাকবে, কিন্তু আমি সাধারণ মানুষের কাছে বলবো যে জ্যোতিষের ব্যাপারে কেউ ঠকাতে চাইলে আপনি যে তাকে ভালো করে পরীক্ষা করুন, তারপরে আপনি ঠকুন। এরকম সব বিষয়ে, সব সাবজেক্টের উপরেও বিভিন্ন ধরনের ঠকবাজ মানুষ আছেন, শুধু জ্যোতিষে নয়। আমরা আরেকটি ব্যাপার জানিয়ে দিতে চাইছি, কিছু কিছু ক্ষেত্রে হস্তরেখাবিদ কিংবা ঠিকুচি, এই ব্যাপারে যদি একটু ক্লিয়ার করে আমাদের জানান, কোনটাতে বেশি আপনাদের বিচার করতে সুবিধা হয়? দেখুন, যেটা কুণ্ডলী বিচার, সেটা তো বললাম যে বেদের থেকে আপনার আসতে, আপনার সঙ্গে একটা টপিকে আমার আলোচনা হয়েছিল আগে, জ্যোতিষ বেদ থেকে আসছে। সেখানে কুণ্ডলী তৈরি করার পদ্ধতি আছে। আকাশচক্রে গ্রহ সমাবেশ, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, নবগ্রহ, দুটো ছায়া গ্রহ, বাদবাকিগুলো হচ্ছে পিণ্ড গ্রহ। এই গ্রহগুলো মানুষের জীবনে ইফেক্ট করে। আপনি যদি ভালো করে দেখেন যে যখন অমাবস্যা হয়, দেখবেন বাতের ব্যথা বাড়ছে। যখন পূর্ণিমা হয়, তখন দেখবেন শ্বাসকষ্ট যাদের রোগ যাদের আছে তাদের শ্বাসকষ্ট বাড়ছে। এইভাবে একটা গ্রহদের ইফেক্ট আমাদের মানুষের জীবনে হয়। সেটা প্রতিটা ক্ষেত্রে। বৃহস্পতি অনেক বড় গ্রহ, অনেক দূরে থাকে, তার ইফেক্ট অন্যভাবে হয়। চন্দ্র খুব কাছে, ছোট গ্রহ কাছে থাকে, তার ইফেক্ট আলাদা হয়। তো এটা কিন্তু শাশ্বত সত্য জ্যোতিষ। এবং কুণ্ডলিতে আমরা তৈরি করি, আমরা গ্রহদের সমাবেশটা তৈরি করি। যখন একজন জাতকের জন্ম হচ্ছে, দ্বাদশ রাশি আকাশচক্রে কোন রাশি উদয় আছে, সেই সময় সেই রাশিটা তার লগ্ন হলো, এবং সেই সময়তে চন্দ্রমা যে রাশিতে অবস্থান করছে সেই রাশিটা তার চন্দ্র রাশি হলো, মুন সাইন হলো। এইভাবে একটা কুণ্ডলী তৈরি করা হয়। কুণ্ডলী তো 100% সত্য। আপনি বলছেন হস্তরেখা বিচার, হস্তরেখাও কিন্তু একটা আমাদের অধ্যয়নের বিষয়। হস্তরেখা একটা বড় শাস্ত্র। ভারতবর্ষ সহ পৃথিবীর বড় বড় জ্যোতিষীরা, বড় বড় হস্তরেখাবিদরা তাদের অনেক হস্তরেখার বই লিখেছেন, এবং হস্তরেখার মধ্যেও কিন্তু মানুষের ভাগ্য গণনা করা যায়, সেটাও সত্য। আমি নিজে হস্তরেখাবিদ, আমি হস্তরেখা নিয়ে অনেক পড়াশোনা করেছি এবং বহু মানুষের হস্তরেখা দেখেছি। দেখার পরে একটা হাত, সেই হাতটার রং কালো, তার ফল আলাদা হয়। হাতটার রং লাল, তার ফল আলাদা হয়। হাতটার রং গোলাপি, তার ফল আলাদা হয়। হাতটার বর্ণ মিশ্র, তার ফল আলাদা হয়। আবার দেখা গেল কারো বুড়ো আঙুলটা খুব মোটা, সে তার মেন্টাল সিচুয়েশনটা আলাদা হয়। আবার বুড়ো আঙুলটা একটু সরু ধরনের আছে, বেশ নরলে টাইপের, তার মেন্টাল সিচুয়েশন আলাদা হয়।
কারণ নখগুলো খুব উজ্জ্বল বর্ণের, তার মনটা প্রচণ্ড সরল হয়, সে প্রচণ্ড আবেগপ্রবণ হয়, তার মধ্যে প্রচণ্ড দয়ামায়া থাকে। আবার নখের বর্ণগুলো খুব কালো কালো, সেই মানুষ প্রচণ্ড হাটিল হয়, সে প্রচণ্ড নির্মম হয়। এইভাবে কিন্তু হস্তরেখার থেকেও আমরা মানুষের জীবন, মানুষের স্বভাব চরিত্র, মানুষের কর্মভাগ্য, মানুষের ধনভাগ্য, মানুষের বিদ্যাভাগ্য, মানুষের আয়ু, হাতে 3টা মূল রেখা আমরা সবসময় বিচার করি। একটা লাইফ লাইন, যার থেকে আমরা জীবন বিচার করি তে কতদিন বাঁচতে পারে। একটা হার্ট লাইন, তার হৃদয়টা কত সুন্দর, কতটা নির্মল হৃদয়ের মানুষ। আর একটা হেড লাইন, সে কতটা ব্রেনি না কতটা ব্রেনি নয়। এই 3টা রেখাকে আমরা প্রধান রেখা করে হস্তরেখা বিচার শুরু করি। হাতের মধ্যেই নবগ্রহের অবস্থান আছে, সেই মাউন্টগুলোকে দেখতে হবে কেমন আছে। হস্তরেখাও কিন্তু অভ্রান্ত এবং সত্য। হস্তরেখাটা একজন অ্যাস্ট্রোলজার কথা স্টাডি করেছে এবং সে কীভাবে ওটা বলছে। হস্তরেখার ক্ষেত্রে আমি বলছি যে আপনার 34 বছর বয়সে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট আছে, সেখানে তার হস্তরেখাতে ব্যাখ্যা দিতে হবে, আন্দাজে বলে দিলে হবে না। আমরা অনেক সময় কী করি, অনেক জ্যোতিষী আন্দাজে বলে দিল, ফোকাস করে দিল, হ্যান্ড করে দিল, সেগুলো হলে বেশি আমরা মাতামাতি করি। যারা আসল লোক, যারা পড়াশোনা করেছে, এটা নিয়ে তপস্যা করছে, তারা কিন্তু ফেক কথাবার্তা বলে না, মানুষকে ভয় দেখায় না, মানুষকে বিরাট আশা দেখায় না। তারা মানুষকে বলে তোমার সমাজ জীবন, তোমার কর্মজীবন, তোমার পারিবারিক জীবন, তোমার ধনজীবন, তোমার দাম্পত্য জীবনে যে সমস্যা আছে, আমার সঙ্গে সমস্যাটা শেয়ার করো। গ্রহগোচর সেটা কি বলছে তার গাইড আমি তোমাকে দিচ্ছি, এবং তুমি যাতে তোমার জীবনে সুস্থ থাকতে পারো। আমি প্রতিটা আমার যজমানকে বলি যে মানুষকে সুস্থ এবং সুস্থির থাকতে হলে তুলসী গাছে জল দিতে হবে এবং অ্যাপোলোতে ট্রিটমেন্ট করাতে হবে। অর্থাৎ তুলসী তলার থেকে অ্যাপোলো পর্যন্ত একটা পরিক্রমা আমাদের করে আমাদের সুস্থ এবং ভালো থাকার চেষ্টা করতে হবে। আমরা এই বাঁকুড়া জেলার কাপিষ্ঠা গ্রাম অন্নপূর্ণা মন্দির, কাপিষ্ঠা গ্রাম মানে জ্যোতিষশাস্ত্রের আরেক নাম, অনেকে মনে করেন কাপিষ্ঠা গ্রাম। অনেক জায়গা রয়েছে, কিন্তু কাপিষ্ঠা গ্রামকে কেন মানুষ এত বিশ্বাস করে? কাপিষ্ঠা গ্রামে দীর্ঘদিন ধরে প্রায় 150-175 বছর ধরে জ্যোতিষ চর্চা হয়। আমাদের রামসুন্দর ত্রিবেদী বলে বিখ্যাত একজন অ্যাস্ট্রোলজার ছিলেন, বেদ বাক্য যাকে বলা হয়, যিনি কিন্তু বিভিন্ন জায়গায় ফোকাস করেছেন। তিনি ফোরহেড অর্থাৎ কপাল থেকে বলতে পারতেন। সেই থেকে কাপিষ্ঠা জ্যোতিষ চর্চা শুরু হয়। আমাদেরও ধরুন আজকে অন্নপূর্ণা মন্দির গত বছর আমরা 100 বছর পূর্তি করেছি। আমাদেরও আমার ঠাকুরদা যিনি ছিলেন তিনি হস্তরেখাবিদ ছিলেন। পরবর্তীকালে আমার পিতা এখনও তো চেম্বারে বসেন, তিনি হস্তরেখাবিদ এবং কুণ্ডলী বিচার করেন, তার সঙ্গে অনেক তন্ত্রোক্ত কাজ তিনি করেন। এবং বাবাকে দেখে আমিও ওই জ্যোতিষ লাইনে এসেছি। আমিও 89 সাল থেকে জ্যোতিষ চর্চা করছি। ভারতবর্ষের বিভিন্ন যে জায়গাগুলোয় ভালো জ্যোতিষ পড়ানো হয়, যেমন বেনারসে, হরিদ্বারে বিভিন্ন জ্যোতিষ গুরুদের সঙ্গে আমি যোগাযোগ করেছি এবং বিভিন্ন বই যেমন বৃহৎ জাতক, পারাশরী হোরা, ফল দীপিকার থেকে আরম্ভ করে উত্তর কালামৃত, পূর্ব কালামৃত, এইসব পুস্তক আমরা নিয়ে এসে করে অধ্যয়ন করেছি। তার সঙ্গে সেই গুরুর কাছ থেকেও আমি আমার শিক্ষা পেয়েছি। তা করতে করতে নিজের অভিজ্ঞতাকে বৃদ্ধি করতে করতে আজকে প্রায় আমারও 35টা বছর জ্যোতিষ জীবনের মধ্যে আমি আছি। তাতে বহু মানুষের আমি জ্যোতিষের বিচার করে তার ভালো বলেছি, ভালোটাও মিলেছে, খারাপ বলেছি, খারাপটাও মিলেছে। খারাপ হবার সম্ভাবনা আছে, প্রতিকারের মাধ্যমে তাকে কিন্তু সে খারাপ থেকে বাঁচাতে পারেছে। এই ধরনের বহু উদাহরণ আছে। আপনি একটা প্রতিষ্ঠান খুলে যে কোনো জিনিসে বসে থাকুন, সেই প্রতিষ্ঠানে বহু মানুষ আসে, তারা আপনাকে জ্যোতিষ বিচার করায়, হস্তরেখা বিচার করায়। আপনি তাদের ভালো মন্দ বলেন, মন্দ যদি থাকে তারা আপনার কাছে প্রতিকার চায়, আপনি প্রতিকার দেন। সেই প্রতিকারের ফল যদি মানুষ না পায়, তাহলে আপনার কাছে একটা চেম্বার কখনো 50 বছর ধরে 60 বছর ধরে চলতে পারে না, অনেক আগেই বন্ধ হয়ে যেত। তার জন্য ভারতবর্ষের যে জ্যোতিষ চর্চা, এই অভ্রান্ত এবং সত্য, জ্যোতিষী কোনটা ভালো কোনটা মন্দ সেটা সাধারণ মানুষকে বিচার করতে হবে। একদমই সঠিক কথা বলেছেন পণ্ডিত হৃদয় মাধব দুবে। এতক্ষণ আপনারা শুনলেন জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন। আবার আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে, জ্যোতিষশাস্ত্র নিয়ে। চোখ রাখুন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।